সবাই মরে দিবে মাটি ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব। তিনি ছিলেন এক সময়ের রাজনীতিবিদ, পরে হয়ে উঠলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত খুনি। তিনি ছিলেন ক্ষমতার শিখরে, আর তারপর ধীরে ধীরে রক্তাক্ত এক দানবে পরিণত হন। এই গল্প একজন মানুষের নয়, এই গল্প এক আতঙ্কের ইতিহাস। এই গল্প এরশাদ শিকদারের। এরশাদ শিকদার ভয় আর রক্তের অন্য নাম। এরশাদ শিকদারের জন্ম হয় খুলনায় 1977 সালের দিকে। তখন খুলনার ঘাটে কুলি হিসাবে কাজ করতে শুরু করেন। তখন তার ডাকনাম ছিল রাঙাচোর। 1966 সালে তিনি খুলনায় চলে যান। সেখানে রেল স্টেশনে কুলির কাজের পাশাপাশি রেল লাইনের পাত চুরি করে বিক্রি করতেন। এই কারণেই তিনি রাঙাচোর হিসাবে পরিচিতি পান। সেই সময় তিনি একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেন। খুলনা রেল স্টেশন 4 ও 5 নম্বর ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর জাতীয় পার্টিতে যোগ দেন এরশাদ শিকদার, যাদের প্রশ্রয়ে এরশাদ শিকদার খুলনার ঘাট দখল করে সাম্রাজ্য তৈরি করতে শুরু করে। সেই সরকারের প্রশ্রয়েই তার উত্থান হতে শুরু করে। সেই সময় খুলনার জাহাজের ঘাটে 3-4 হাজার শ্রমিক কাজ করত। এদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে শুরু করেন এরশাদ শিকদার। পরে বিএনপি বা আওয়ামী লীগ সরকারের সময়ও সেই সুবিধা পেয়েছে। ফলে সে নিজেই তো বটে, অন্যরাও মনে করতে শুরু করেছিল যে এরশাদ শিকদার সব আইনের ধরাছোঁয়ার বাইরে। এইভাবে রাজনৈতিক প্রশ্রয়ে ক্ষমতার পাশাপাশি বরফকোল এবং শহরে স্বর্ণকমল নামের প্রাসাদের বাড়িসহ বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে এরশাদ শিকদার। তার অপরাধের কথা সবাই জানত, কিন্তু কোথাও কোনো প্রমাণ থাকতো না। কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস করত না, কেউ সাক্ষী দিতে চাইতো না। এমনকি সে হত্যা করে লাশ গুম করে ফেলায় মৃতদেহ পাওয়া যেত না। এরশাদ শিকদারের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসন বা পুলিশের লোকজনও সহায়তা করত। তার অপরাধের কথা সবাই জানত, কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাওয়া যেত না। 1988 সালে খুলনার 21 নম্বর ওয়ার্ডের কমিশনারও নির্বাচিত হন এরশাদ শিকদার। কিন্তু কমিশনার হওয়ার পর তার অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। রেলওয়ে সম্পত্তি দখল করা, ব্যক্তিগত সম্পত্তি দখল করা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাকাণ্ডের অসংখ্য অপরাধে তিনি জড়িয়ে পড়েন। তখন খুলনার বিজনেস এলাকা ছিল 7 ও 4 নম্বর ঘাট এলাকা। কিন্তু শুধুমাত্র একটা লোকের অত্যাচারে এই ঘাট স্থানান্তরিত হয়ে নোয়াপাড়ায় চলে যায়। এইচ.এম. এরশাদের পতনের পর বিএনপিতে যোগ দেন এরশাদ শিকদার। আবার 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। নিজের এত অপরাধের মধ্যেও এরশাদ শিকদারকে গ্রেপ্তার হতে হয়নি। খুলনার কেন্দ্রস্থলে স্বর্ণকমল নামে একটি বাড়ি তৈরি করেছিলেন এরশাদ শিকদার, যেটিও তার নির্যাতনের অন্যতম কেন্দ্র বলে মনে করা হতো। সেই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এরশাদ শিকদারের ঘটনা প্রবাহ সামনে আসার পর এই স্বর্ণকমল নামের বাড়িটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি আগ্রহের বিষয় পরিণত হয়। আজও বহু মানুষ খুলনা গেলে শহরের অভিজাতিক এলাকা সোনাডাঙ্গা রোডের এই বাড়িটির সামনে একবার টু মারতে ভোলে না। খালিদ হোসেন হত্যা। এরশাদ শিকদারের বিরুদ্ধে 24টি হত্যাকাণ্ড করার সাক্ষ্য দিয়েছেন তার দেহরক্ষী, কিন্তু তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এরশাদ শিকদার 60টিও হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা। এসব মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো। কিন্তু যুবলীগ নেতা খালিদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাষ্ঠে। 1999 সালের 11 আগস্ট 4 নম্বর ঘাট এলাকায় গিয়েছিলেন যুবলীগ নেতা খালিদ হোসেন, ব্যবসায়ী সৈয়দ মনির সহ 4 জন। তাদের উপর হামলা করে বেধড়ক পেটানো হয়। পরে খালিদ হোসেনকে হত্যার পর বস্তায় ভরে সংলগ্ন ভৈরব নদীতে ফেলে দেয়া হয়। মৃতদেহের সঙ্গে তাদের মোটর সাইকেল এবং প্রাইভেট কারও ফেলে দেয়া হয়। পরবর্তীতে খালিদ হোসেনের মৃতদেহ পাওয়া যায়। সেই হত্যাকাণ্ডের ঘটনায় এরশাদ শিকদারের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু মামলায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না। তখন এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম। পুলিশ তদন্তে নেমে একজন আইনজীবীর সহায়তায় আদালতের দায়ের করা আরও 3টি মামলার সন্ধান পায়। এর মধ্যে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় এরশাদ শিকদারকে।
এরপর এরশাদ শিকদারকে গ্রেপ্তার অভিযোগ শুরু করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। তখনকার আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে 1999 সালের নভেম্বর মাসে আত্মসমর্পণ করেন এরশাদ শিকদার। তার ধারণা ছিল কিছুদিন পরেই আবার জামিনে বেরিয়ে আসবেন, কিন্তু সেই যে কারাগারে ঢুকলো, এরপর একেবারে ফাঁসির পর লাশ হয়ে তাকে বের হতে হয়েছে। বিচার চলার সময় তার নামে 43টি মামলা হয়েছিল, তার মধ্যে 7টি মামলায় তার ফাঁসি হয়। নূরে আলমের সাক্ষ্য। এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম তার বিরুদ্ধে আদালতে যে সাক্ষী দিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে এরশাদ শিকদারের 24টি হত্যাকাণ্ড তিনি দেখেছেন। এর বাহিরে সব মিলিয়ে 60টি হত্যাকাণ্ড করেছেন বলে তিনি জানতে পেরেছেন। নূরে আলমের স্ত্রী সুন্দরী ছিলেন, তাকে ধর্ষণ করতে শুরু করেছিল এরশাদ শিকদার, এমনকি তার উপস্থিতিতেই শারীরিক নির্যাতন করত। ভয়ে সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল নূরে আলম, কিন্তু গোপনে সে বিদ্রোহী হয়ে ওঠে। এরপরে নূরে আলম এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রথম দিকে এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাক্ষীদের রাজি করানো সহজ ছিল না। সাংবাদিক আবু তৈয়ব বলেছেন, তখন পুলিশ লাইনে সাক্ষীদের এনে ভুরিভোজ করানো পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল। এরপর তাদের সামনে এরশাদ শিকদারকে এনে পেটানো হয়, সাক্ষীদের বলা হয় তোমরাও মারো। এইভাবেই তাদের ভয় ভাঙিয়ে দেয়া হয়, তারপর তারা সাক্ষ্য দিতে রাজি হন। এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড। 2000 সালে 30 এপ্রিল এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে খুলনার আদালত। তবে আপিল এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পর্ব পার হয়ে সেই ফাঁসি কার্যকর হয় 2004 সালের 10ই মে। রাত 12:01 এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়। এর আগ পর্যন্ত এরশাদ শিকদারের ধারণা ছিল তার হয়তোবা ফাঁসি হবে না, কিন্তু ফাঁসি হবে এটা নিশ্চিত হওয়ার পর তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন। আমি তো মরে যাব, চলেই যাব কথার একটি গান তখন এরশাদ শিকদারের গান বলে পরিচিত হয়ে ওঠে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব, আমি তো। কারাগারে থাকার সময় এই গানটি এরশাদ শিকদার প্রায়ই গুনগুন করে গাইতেন। ফাঁসি কার্যকরের পরে কিছুক্ষণের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে এরশাদ শিকদারের মৃতদেহ রাখা হয়। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে জেলার বলেছিলেন, বাইরে অনেক গুজব আছে যে এরশাদ শিকদারের ফাঁসি হয়নি, তার বদলে অন্য আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি। সেই সব সন্দেহ সংশয় নিরসনের জন্য মৃতদেহ আমরা খানিকক্ষণ গেটের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সাংবাদিকরা দেখে নিশ্চিত হতে পারে। এরশাদ শিকদারের গ্রেপ্তারের পর ফাঁসি হওয়া পর্যন্ত বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে খুব গুরুত্বের সঙ্গে এসব খবর ছাপানো হতো। সারা দেশেই একটি প্রধান আলোচনার বিষয় ছিল এরশাদ শিকদার। 80 দশকের শুরুর পর আসলে পারিবারিক বা জমি নানা হত্যার সাজা হলেও এরশাদ শিকদারের মতো বড় আলোচিত সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়নি। আবার তার অপরাধ এত নৃশংস ভয়াবহ ছিল যেসব নিয়ে সারা দেশে একটা আলোচনা তৈরি হয়েছিল। তার ফাঁসি হবে নাকি হবে না এসব নিয়েও আলোচনা ছিল। ফলে এরশাদ শিকদারের বিচারের প্রতি সারা বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল, গণমাধ্যমেরও আগ্রহ ছিল। এই কারণে সেই সময় প্রতিটি সংবাদ মাধ্যমেও এটি গুরুত্বের সঙ্গে ফলো আপ করা হতো। আর যেদিন মৃত্যুদণ্ড হলো সেদিন সব কাগজের প্রধান শিরোনাম ছিল সেই ফাঁসির খবরটি। এরশাদ শিকদার একদিনে তৈরি হয়নি, তার পেছনে ছিল রাজনৈতিক আশ্রয়, প্রশাসনের নীরবতা আর সমাজের ভয় ও দুর্বলতা। সে শুধু একজন অপরাধী ছিল না, সে ছিল একটা সময়ের প্রতিচ্ছবি যেখানে অপরাধ আর ক্ষমতা হাত ধরাধরি করে চলে। এরশাদ শিকদার এখন আর নেই, কিন্তু তার গল্প আমাদের জন্য এক কঠিন শিক্ষা। আমরা যেন আর কোনো এরশাদ তৈরি না করি। ভয় হয়, সাহস যেন কথা বলে। এই রকম সত্যিকারের অপরাধের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি পরবর্তী কোন কুখ্যাত অপরাধের গল্প শুনতে চান। নতুন রহস্য নিয়ে আসছি খুব শীঘ্রই।